স্ট্র্যাটেজি এন্ড সামারাইজেশন করবেন, অর্থাৎ 6 নাম্বার স্টেজে গিয়ে অর্থাৎ স্পাইকস এর লাস্ট এস এ গিয়ে আপনি কি করবেন, সামারি করবেন। দ্য পেশেন্ট হ্যাজ আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাজ বিন ডিসকাসড, আপনি যা যা এতক্ষণ রোগীকে বললেন সে সবকিছু বুঝতে পারছে কিনা, তাইলে আপনার এই আন্ডারস্ট্যান্ডিংটা চেক করতে হবে, ঠিক আছে। and has been discussed because thought process are disorganized at time of emotion and misconception cannot take, মানে কি, মানে হচ্ছে আপনি যখন সেই ইমোশনাল একটা কন্ডিশনে আছে তখন কিন্তু রোগী আপনার কথা ওভাবে বুঝবে না বা আপনার কথা ওভাবে শুনতে চাইবে না, কারণ সেই ইমোশনাল ব্রেকডাউনে আছে। ওকে, এইজন্য তার যখন ইমোশনটা কেটে যাবে আগের স্টেজে এমপ্যাথি শো করার পরে, কান্নাকাটি করার পরে, তখন আপনি আলটিমেটলি আরেকবার স্ট্র্যাটেজাইজ, আরেকবার সামারাইজ করে দেন, ঠিক আছে। পেশেন্ট দরকার কিছু লিখে নিয়ে যাবে, মনে না থাকলে যে আমার রোগ এটা, আমার রোগের চিকিৎসা এগুলা এই করতে হবে। পেশেন্ট নো হাউ টু কন্ট্যাক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টিম মেম্বার, হ্যাঁ, তাহলে পেশেন্টকে তার রোগের চিকিৎসার জন্য আপনি থাকবেন, বা আপনার সাথে আর কোনো ক্যান্সার স্পেশালিস্ট অথবা কোনো রেডিওথেরাপিস্ট অথবা কোনো হিস্টোপ্যাথোলজিস্ট অথবা কোনো রেডিওলজিস্ট, কারা কারা ইনভলভ থাকবে সবার সাথে তার একটা মানে পরিচয় করায় দেওয়া। ফ্যামিলি মেম্বার্স আর ইনভাইটেড টু মিট দ্য ক্লিনিশিয়ান স্পেশালিস্ট, যখন ফ্যামিলি মেম্বার আপনার সাথে দেখা করতে চাইবে তাদের সুযোগ করে দিবেন। দেন লাস্ট এভরিওয়ান গুড বাই। তাহলে এই হচ্ছে আপনার স্ট্র্যাটেজিস এন্ড সামারিজ। তাহলে আমরা 6টা পয়েন্টে কথা বললাম এখানে, ঠিক আছে। হ্যাঁ, স্পাইকস মডেলের মধ্যে যে এস এ কি ছিল, সেটিং, পিতে ছিল পারসেপশন, আইতে ছিল ইনভাইটেশন, কেতে নলেজ, ইতে এমপ্যাথি এন্ড সামারি। তাহলে এই 6টা পয়েন্টে আমরা কি করি, এই 6টা পয়েন্টে আমরা রোগীর কাছে একটা খারাপ সংবাদ ব্রেক করি। দিস উইল ক্রিয়েট এন ভেরি ফ্যামিলিয়ার, ভেরি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। রোগী দেখবেন আর আপনার উপর তেড়ে আসবে না, রোগী আপনার উপর চড়া হবে না, ঠিক আছে। স্পাইক মডেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ওয়াইড ফলো করা হয় এবং বিসিপিএস এর পরীক্ষার প্রশ্নেও থাকে। নাও কাম টু এমপ্যাথি। আমরা বলছিলাম যে আমাদের কমিউনিকেশন স্কিলের মধ্যে ব্রেকিং ব্যাড নিউজ আছে, কাউন্সিলিং আছে, আর একটা হলো এমপ্যাথি আছে। তাহলে এমপ্যাথি কি? এমপ্যাথি হচ্ছে একটা ফিলিং, নট অনলি ফিলিং, মোর দ্যান আ ফিলিং, ঠিক আছে। ইট ইজ অ্যাকশনেবল দ্যাট শো ইউ কেয়ার। ওকে, সো এমপ্যাথি আসলে কি? এমপ্যাথি হচ্ছে something that will make you close to the patient. পেশেন্টের ভেরি ক্লোজ হয়ে যাবেন আপনি এইটা শো করার মাধ্যমে, দ্যাট ইজ এমপ্যাথি, ঠিক আছে। রোগীর প্রতি আপনি এমন অ্যাটিটিউড শো করবেন যে রোগী হয়ে যাবে আপনার ফ্যান, আপনার ফ্রেন্ড, ঠিক আছে, যে আপনি যা বলবেন তাই স্যার, এটাই হয়ে যায়। তাহলে দিস ইজ কল্ড এমপ্যাথি। ওকে, সো এমপ্যাথি, হাউ টু বিল্ড এমপ্যাথি, এমপ্যাথি কিভাবে তৈরি করতে হবে, অলমোস্ট সেম কথা, যে ফিডব্যাক, রোগীর কাছ থেকে ফিডব্যাক আশা করবেন, অ্যাটেনশন দিবেন, তার নন ভার্বাল যেই ক্লজ গুলো আছে সেগুলো, কাল্টিভেট হিউম্যানিটি, ঠিক আছে। আপনার কমফোর্ট জোন হচ্ছে রোগীর সাথে, আমরা সাধারণত আমাদের একটু জড়তা থাকে, ঠিক আছে, জড়তা থাকে, তাই না? এই জড়তা গুলো আগে কাটাইতে হবে। আর এই রোগীর সাথে কথা বলবো, রোগীর সাথে এত কথা বলবো, রোগীকে এত কিছু বুঝাবো, রোগীকে টিস্যু পেপারও দিব, ও মা গো, এত কিছু কখন করবো, তাই না? এগুলা থেকে বের হয়ে আসতে হবে, ইওর কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে, এসে পেশেন্টের সাথে আপনাকে হিউম্যানিটির চর্চা করতে হবে, ঠিক আছে। লিসেন ইউর উইথ ইউর ফুল অ্যাটেনশন, আস্ক কোশ্চেন, প্র্যাকটিস মাইন্ডফুলনেস, ওকে, এন্ড অন্যান্য লোকের এক্সপিরিয়েন্স সম্পর্কে। ওয়ে অফ এমপ্যাথি শোয়িং, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল এমপ্যাথি। ভার্বাল এমপ্যাথি কি? ভার্বাল এমপ্যাথি আপনি মুখে বলা, এখানে কয়েকটা কথা বলছে, আই ক্যান সি ইউর হাজব্যান্ড মেমোরি লস হ্যাজ বিন ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু কোপ আপ। হ্যাঁ, রোগীর মানে স্বামীর কি হয়েছে, সেন্সরি হিয়ারিং লস হয়েছে, তাহলে এটা আই ক্যান সি ইউর হাজব্যান্ড মেমোরি লস হ্যাজ বিন ভেরি ডিফিকাল্ট ফর ইউ, আপনার জন্য এটা নিশ্চয়ই অনেক কষ্টকর হবে। এটা বললেই রোগী একটা আপনার এমপ্যাথিটা পেয়ে গেল। আই ক্যান অ্যাপ্রিশিয়েট হাউ ডিফিকাল্ট ইট ইজ ফর ইউ টু টক অ্যাবাউট লুজিং ইউর বেবি, বা সন্তান হারানোর ব্যাপারে কথা বলতে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে, এমপ্যাথি। আই ক্যান সেন্স হাউ অ্যাংরি ইউ হ্যাভ বিন ফিলিং অ্যাবাউট ইউর ইলনেস, আমি বুঝতে পারতেছি আপনার কষ্টটা। এই কথাগুলো বলাটাই হচ্ছে এমপ্যাথি। নন ভার্বালও আছে, আপনার ওই যে ফেসিয়াল এক্সপ্রেশন, এই যে রোগীর হাতে হাত রেখে বলা, আল্লাহ ভরসা, কষ্ট ভালো হয়ে যাবেন, খুবই খুবই ইফেক্টিভ, ঠিক আছে। আপনি তো মিলিয়নস, আমি বললাম $1,000,000 খরচ করেও ওইটা পাবেন না, কেয়ারিং,
ঠিক আছে, হ্যাঁ এরকম। যেমন একটা পেশেন্টকে টিস্যু পেপার, ডক্টর অফার্স টিস্যু পেপার টু ক্রাইং পেশেন্ট, দেখি কান্না করতেছে, টিস্যুর বক্সটা একটু আগায় দেন, তো রুমাল লাগায় দেন, or gently placing his hand, পেশেন্ট আর্মের মধ্যে এভাবে হাতটা দিয়ে রাখলেন, আল্লাহ ভরসা কান্না করে না, ভালো হয়ে যাবেন। রোগীর জন্য অনেক কিছু, ঠিক আছে। সো নন ভার্বাল এক্সপ্রেশন গুলো খুব ইম্পর্টেন্ট। এখানে একটা সিনারিও দেওয়া হয়েছে, যেমন নেম দ্য ইউ সিন্স ভেরি এনজাস্ট, মানে এইভাবে আপনি শো করতে পারেন, নার্স দিয়ে মনে রাখতে পারেন এটা, হ্যাঁ কিভাবে একটা মানে ইমোশনের নামটা আপনি হাত মানে বললেন, ইউ সিমস ভেরি অ্যানশাস, হ্যাঁ ইউ সিমস ভেরি ইল লুকিং, ওকে এরকম। তারপরে আন্ডারস্ট্যান্ড দ্য ইমোশন, হ্যাঁ ইট ক্যান বি স্ট্রেসফুল টু লার্ন সামথিং নিউ লাইক দ্যাট ইজ নো সো ইম্পর্টেন্ট টু ইউর হেলথ। আমি জানি আপনার কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে সয়ে নিতে পারবেন, হ্যাঁ। তো এটা রেসপেক্ট ফর দ্য পেশেন্ট, এইভাবে আপনি এমপ্যাথি শো করতে পারেন, হ্যাঁ সাপোর্ট দিতে পারেন রোগীকে, এক্সপ্লোর দ্য ইমোশন ফার্দার, হ্যাঁ আপনার মানে সহজ কথা হচ্ছে রোগীর সাথে মিশে যাওয়া, রোগীর ভাষায়, এটাকে বলে যে রোগীর জুতা পায়ে দিয়ে রোগীর কষ্টটা ফিল করাটার নামই হচ্ছে এমপ্যাথি। এই যে এমপ্যাথি আর সিম্প্যাথি দুটো টার্ম আছে, সিম্প্যাথি এক জিনিস, এমপ্যাথি আরেক জিনিস। এমপ্যাথি মিন্স আপনি রোগীর হয়ে ওই জিনিসটা চিন্তা করতেছেন, আর সিম্প্যাথি মানে ডক্টর হয়ে চিন্তা করতেছেন। যেমন আমরা সিম্পল একটা উদাহরণ আছে, যেমন আমরা কি বলি, কেউ মারা গেলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাই না? এটা বলাটাও এক ধরনের আপনার শো দ্যাট ইউ আর কেয়ারিং, হ্যাঁ। তো এইটা কি, এটা হচ্ছে সিম্প্যাথি, মানে আপনি ব্যথায় ব্যথিত, যেটা আপনার একটা ফর্মাল একটা মানে আপনি দিয়ে দিলেন, কিন্তু আপনি ওই জায়গায় নিয়ে রোগীকে বলা, নিশ্চয়ই আপনার জন্য অনেক কষ্ট হবে, নিশ্চয়ই এই বাচ্চাগুলোর জন্য অনেক কষ্ট হবে এই মৃত্যুটা, দ্যাটস দ্য ফিল করা, আপনি এই জিনিসটাকে মোর দ্যান এ ফিলিং নিয়ে গেলেন, এটাকে বলা হয় এমপ্যাথি, ঠিক আছে। তাহলে এমপ্যাথি আর সিম্প্যাথি হচ্ছে যে একটা হলো, এমপ্যাথি হচ্ছে সিমিলার সিচুয়েশনে আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ আমার বাবারও এই ক্যান্সার হয়েছিল, আমি জানি এটা কত কষ্ট, ঠিক আছে, এটাই হলো আপনার এমপ্যাথি। ওকে, স্কোপ হচ্ছে এটা একটা পার্সোনাল লেভেলে একদম বিল্ড আপ করে, হ্যাঁ ওইটা হচ্ছে একটা একজন থেকে আরেকজন অথবা একটা ওয়ে মানে অনেকের সাথে হতে পারে, হ্যাঁ। সো এমপ্যাথি আর সিম্প্যাথির মধ্যে কিছু ডিফারেন্স আছে, এটা একটু খেয়াল করা। এখন আসলে আমরা আরেকটা স্পেশাল জিনিস জানবো, সেটা হচ্ছে ডিলিং উইথ ডিফিকাল্ট পেশেন্ট, হ্যাঁ ডিলিং উইথ ডিফিকাল্ট পেশেন্ট কি জিনিসটা হচ্ছে আপনার কাছে যখন রোগীরা আসবে, হ্যাঁ খারাপ নিশ্চয়ই রোগী তো অসুস্থ হয়ে আসছে, তাই না? তাইলে এখানে যে ডিফিকাল্ট সিচুয়েশন গুলো, হ্যাঁ রোগী হয়তো আপনার অ্যাঙ্গার থাকতে পারে, রোগী ভয়ে থাকতে পারে, রোগী এম্বারাস ফিল করতে পারে, রোগী আপনার গ্রিফে থাকতে পারে, এই ধরনের পেশেন্টের সাথে আপনি কিভাবে ডিল করবেন, এই জিনিসটা একটু আপনার সিলেবাসে যেহেতু আছে আমরা একটু দেখার চেষ্টা করবো। হাউ টু ডিল উইথ দ্য অ্যানশাস পেশেন্ট। অ্যানশাস পেশেন্টের সাথে সবার আগে হলো রোগীর আস্থা অর্জন করতে হবে আপনাকে, স্টাবলিশ র্যাপো বিল্ড আপ, ভেরি ইম্পর্টেন্ট, রোগীর আস্থা অর্জন করা, ঠিক আছে। তাহলে ফার্স্ট থিং যেটা, সেটা হচ্ছে কি করা, র্যাপো বিল্ড আপ করতে হবে রোগীর সাথে। একজন পেশেন্ট অ্যানশাস এই মুহূর্তে আপনার কাছে আসছে, রোগীর তার রোগ সম্পর্কে খুবই উদ্বিগ্ন, তাহলে তাকে আশ্বস্ত করতে হবে যে না এটা আসলে জটিল কোনো বিষয় না, তাকে র্যাপো বিল্ড আপ করতে, আস্থা অর্জন করতে, আপনি যা বলবেন সে বিশ্বাস করে নেবে। এনকারেজ দেম টু টক অ্যাবাউট দেয়ার ফিলিংস, তাদেরকে কথা বলতে দিবেন। আর রাখবেন যেই রোগী যত বেশি উদ্বিগ্ন, হ্যাঁ এটা সব ক্ষেত্রে এই পয়েন্টটা খুব বেশি কাজ করে, ঠিক আছে, যে কথা বলা, ঠিক আছে। হ্যাঁ আপনি বলেন, এনকারেজ দেম টু টক অ্যাবাউট দেয়ার ফিলিং, অ্যান্সার অল কোয়ারিজ উইথ দ্য এমপ্যাথি, ধৈর্যের সাথে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে, হ্যাঁ আপনার ডিটেইল ইনফরমেশন দিতে হবে, হ্যাঁ গিভ ডিটেইলড ইনফরমেশন অ্যাবাউট কেয়ার, ওকে। তারপরে হচ্ছে প্রোভাইড রিঅ্যাসুরেন্স, বারবার রিঅ্যাসিওর করতে হবে রোগীকে তার রোগ সম্পর্কে, ইনভলভ ইন ডিসিশন মেকিং, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, রোগীকে মানে রোগী নিজে ডিসিশন নেওয়ার জন্য রোগীকে বলবেন, হ্যাঁ ডিসিশন মেকিং গুলো হয় কি ডক্টর সেন্টার্ড অথবা পেশেন্ট সেন্টার্ড অথবা বোথ। এখানে বোথ হচ্ছে সবসময় মনে রাখবেন ভালো, যে আপনি আপনার অপিনিয়ন দিবেন, রোগীর অপিনিয়ন চিন্তা করে বলবে, এই দুইয়ের সাথে সমন্বয় করে একটা ট্রিটমেন্ট প্ল্যান দাঁড়ান করানো হবে, এটাকে বলা হয় ডিসিশন মেকিং এ সবাইকে ইনভলভ করা। তাহলে রোগী অ্যানশাস থাকলে তাকে বলবেন যে আচ্ছা বলেন তাহলে আপনি কি করতে চান, এই রোগের তো কেন করা যাবে,
না করেও রাখা যাবে, এটা ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার করতে পারেন, অথবা আপনি কম্পোজিট রেজিস্ট্রেশন করতে পারেন। ঠিক আছে, পেশেন্ট খুব উদ্বিগ্ন, তখন তাকে এই ডিসিশন মেকিং এ ঢুকাই দিবেন, চিন্তা করাতে ঢুকাই দিবেন। ঠিক আছে, এই আর তাও যদি না হয় তাহলে সাইকিয়াট্রিক থেরাপি। ওকে, এটা হলো অ্যানশাস পিপল। হাউ টু হ্যান্ডেল দ্য ক্রাইং পেশেন্ট, রোগী কান্না করতেছে, এই সময় আপনি কি করবেন? সবার আগে যেটা আমরা একটু বলছিলাম সেটা হচ্ছে অফার টিস্যু পেপার অর হ্যান্ডকারচিপ। তাকে আগায় দেন টিস্যু পেপারটা, রুমালটা। ঠিক আছে, কান্না করতেছে যে রোগী, সে তাকে মানে অন্য সবকিছু শেষ, আগে এই যে টিস্যু পেপার। ওয়েট অ্যান্ড পজ, ওয়েট করা, একটু কান্না করে নিক, তারপর কথা বলবো বিস্তারিত। ঠিক আছে, বি জেন্টাল, অলওয়েজ বি সাপোর্টিভ, এমপ্যাথেটিক, হ্যাঁ, ট্রাই টু কম্পোজ দেম। এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এক গ্লাস অফ ওয়াটার, যে রোগী কান্না করতেছে, কান্না শেষ হওয়ার পরে এক গ্লাস পানি খাইতে দেন, অথবা এক কাপ চা তাকে অফার করেন। ঠিক আছে, এনাফ লেখা আছে, এনাফ, দেখবেন আপনার মানে তার কাজ অর্ধেক হয়ে গেল। হেল্প দেম কন্টিনিউ টু কনভারসেশন। ওকে, তাদেরকে বারবার কথা বলতে উৎসাহিত করা। তাহলে এগুলো ক্রাইং পেশেন্ট। ফিয়ার, রোগী ভয়ে আছে, কি করবেন? ডু নট শো ওভার স্মার্টনেস, যেই রোগী ভয় পায় তার ক্ষেত্রে ওভার স্মার্টনেস দেখাবেন না। ঠিক আছে, হ্যাঁ, ডু নট শো ইউর ওভার স্মার্টনেস। তাহলে ফিয়ার পেশেন্ট যারা, ভয় পায় যারা, একটা এক্সট্রাকশন করবেন, রোগী অনেক ভয় পাচ্ছে, আর এটা কোনো ব্যাপার না, আমরা এগুলো রেগুলার করি, দেন আসেন আসেন আসেন, ডোন্ট শো আওয়ার স্মার্টনেস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিজ রিজন ফর ফিয়ার। কেন সে ভয় পাচ্ছে? আচ্ছা আপনি কেন, আমি পার্সোনালি আমি সবসময় এটা করি, আচ্ছা আপনি কেন ভয় পাচ্ছেন, তার সাথে আমি আরো 2 মিনিট কথা বলি। কেন ভয় পাচ্ছেন বলেন তো? স্যার ভয় মানে ভয় মানে বেশিরভাগ পেশেন্ট ফিয়ার অ্যাবাউট পেইন। ওকে, ব্যথা পাবে সে, এই চিন্তা সে ভয় পাচ্ছে যে স্যার আমি ব্যথা পাবো, এই জন্য ভয় পাচ্ছি। আচ্ছা কেন আপনি ব্যথা পাবেন বলেন তো? আমি কি চাই আপনাকে ব্যথা দিব? আমি আপনাকে ব্যথা দিলে আমার কোনো লাভ আছে? আমার তো কোনো লাভ নেই, তাই না? তাহলে আমি এমন ভাবেই চেষ্টা করবো যেন আপনি ব্যথা না পান, রোগীকে এনশিওর করা। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ ফিয়ার। হ্যাঁ, ইজ ইট ইউ? আপনি ব্যথা পাচ্ছেন, আরে আপনি কিভাবে মানে আপনি ভয় পেলে হবে বলেন তো? ঠিক আছে, ইজ ইট ইউ? চেঞ্জ এনভায়রনমেন্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, ডিস্ট্রাকশন গুলো রিমুভ করে ফেলা। হ্যাঁ, নিডল দেখা যাচ্ছে, রোগী নিডলে ভয় পায়, আপনি নিডল নিয়ে এভাবে ঘোরাচ্ছেন, তাহলে এনভায়রনমেন্ট চেঞ্জ করে ফেলতে হবে আপনাকে। হ্যাঁ, রোগীর মা থাকলে রোগী বেশি ভয় পায়, রোগীর মাকে বলেন যে আপনি বাইরে ওয়েট করেন। ঠিক আছে, অর্থাৎ আপনাকে কি করতে হবে? এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করে ফেলার চেষ্টা করতে হবে। তাহলে কারো সাপোর্ট নেন, হ্যাঁ, যদি প্রয়োজন হয় অ্যাটেন্ডেন্টকে সাথে রাখেন। হ্যাঁ, ইউজ এক্সপিরিয়েন্স, যেটা আপনার লম্বা সময় থেকে যে এক্সপিরিয়েন্স, সেটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, আর যারা অ্যাম্বুলেন্স পেশেন্ট তাদের ক্ষেত্রে এক সেটিং এ সবকিছু ডিসক্লোজ না করা, সিকোয়েন্সিয়ালি সবকিছু সিকোয়েন্সিয়ালি করা অ্যাম্বুলেন্স পেশেন্টদের ক্ষেত্রে, এটা মনে রাখবেন। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমার কমিউনিকেশন স্কিলস। ঠিক আছে, কমিউনিকেশন স্কিল, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ আমরা বললাম কিভাবে ইফেক্টিভ কমিউনিকেশন করতে হয়, কিভাবে কাউন্সেলিং করতে হয়, হোয়াট আর দ্য ব্যারিয়ার অফ কাউন্সেলিং। তারপরে হচ্ছে যে আপনার হাউ টু কাউন্সিল সেগো মডেল। তারপরে আমরা বলছি ব্যাড নিউজ কিভাবে ব্রেক করতে হয়, সেখানে আমরা দেখেছি হোয়াট আর দ্য ওয়ে অফ কমিউনিকেশন, হ্যাঁ, এন্ড হাউ টু বিল্ড আপ ইফেক্টিভ কমিউনিকেশন। তারপরে আমরা এরপরে দেখলাম ব্রেকিং ব্যাড নিউজ, সেটা আমরা দেখলাম। এরপর আমরা দেখলাম যে এমপ্যাথি কি জিনিস, ডিলিং উইথ দ্য ডিফিকাল্ট পেশেন্ট, বিভিন্ন রকম পেশেন্টদের কিভাবে ডিল করতে হয় সেটা। ওকে, এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের মেডিকেল ইথিক্স। Medical ethics, in recent time, medical ethics has been greatly influenced by the developments of human rights. এখন আমরা অধিকার নিয়ে সচেতন, তাই না? রোগী তার অধিকার, ডক্টর অধিকার, আমরা অধিকার নিয়ে খুব সচেতন। কে কতটুকু পাবে, কে কতটুকু তার প্রাপ্য, সেটা সে বুঝে নেওয়ার জন্য এখন সবাই মোটামুটি এতটুকু সচেতন। তো physicians frequently have to deal with the medical problem resulting from the violation of rights. হ্যাঁ, সো অনেক রাইটস আমরা এই পেশেন্টে ভায়োলেট করি, এই জন্য ইথিক্যাল প্রিন্সিপাল গুলো আমাদের সবার জানা থাকতে হবে। হ্যাঁ, এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে। ওকে, application of this principle in a specific situation in often problematic, since physician, patient, their family members and other healthcare personnel may disagree about what is the right way to act in a situation. ঠিক আছে, সো ডিসএগ্রি করতে পারে, হ্যাঁ, সেটা আলাদা বিষয়, কিন্তু প্রিন্সিপাল গুলোকে আমাকে ফলো করতে হবে।
The study of ethics prepare medical professional to recognize difficult situation and deal with them in a rational and principled manner. Easy thing. Okay, আমরা চলে আসি প্রিন্সিপাল গুলো কি কি আছে। সবার আগে প্রিন্সিপাল গুলোর নাম আপনাকে জানতে হবে, very important. There are 5 principles of medical ethics. 5 principle কি কি? ফার্স্ট হচ্ছে অটোনমি, সেকেন্ড হচ্ছে বেনিফিশিয়েন্স, বেনিফিশিয়েন্স মিন্স টু ডু গুড যেটাকে আমরা বলি, তারপর ইকুইটি অর জাস্টিস, হ্যাঁ, তারপর হচ্ছে নন ম্যালফিশিয়েন্স মানে টু ডু নো হার্ম, এন্ড লাস্টলি দা কনফিডেন্সিয়ালিটি। ঠিক আছে, তো এই পাঁচটা এথিক্স এর প্রিন্সিপাল খুবই ইম্পর্টেন্ট। আমরা এই পাঁচটা সম্পর্কে জানার চেষ্টা করি। ফার্স্ট হচ্ছে অটোনমি। অটোনমি কি? অটোনমি মানে পেশেন্ট সেন্টার্ড সবকিছু। পেশেন্ট হ্যাজ ফ্রিডম অফ থট, intention and action when making decision regarding healthcare procedure. ঠিক আছে, কি বলছে এখানে? যে patient has freedom of thought, রোগীর চিন্তা করার সুযোগ আছে। রোগী যদি চায় আমি আমার রোগের চিকিৎসা করব না, তা করব না, শেষ। intention and action, whether decision making, তার ডিসিশন মেকিং ক্ষেত্রে সেই হচ্ছে সবচেয়ে বড় বডি। ঠিক আছে, for a patient to make a fully informed decision, he or she understand all the risk and benefits of the procedure and likelihood of the success of this procedure. তাহলে প্রসিডিউরের রিস্ক এবং বেনিফিট সে জানবে, তারপরে সে কনসেন্ট দিবে। This include the need of the tell the truth, পেশেন্টকে ওই রোগ সম্পর্কে এভরিথিং একদম সুন্দরভাবে জানানো। ঠিক আছে, and to be painful to one commitments, পেইনফুল মানে অলওয়েজ যে ফিডেলিটি যেটা সেটা ঠিক রাখতে হবে। তাহলে ভেরাসিটি এন্ড ফিডেলিটি এটা হচ্ছে অটোনমির মধ্যেই পড়তেছে। নাও কাম টু বেনিফিশিয়েন্স। বেনিফিশিয়েন্স বলতে কি? আমরা বলছিলাম যে টু ডু গুড, হ্যাঁ, পেশেন্টের ওয়েলফেয়ার ফার্স্ট কনসিডারেশন। এই প্রিন্সিপাল বলে যে পেশেন্টের স্বাস্থ্যই হচ্ছে সবার আগে, এটার কোনো ক্ষতি করা যাবে না। ঠিক আছে, টু ডু গুড অবশ্যই ভালো করে সেটাই করতে হবে। দ্য পেশেন্ট শুড অ্যাক্ট ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পেশেন্ট, রোগীর জন্য যেটা ভালো হবে ওইটাই করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, মানে পেশেন্টের খারাপ হবে এমন কোনো কিছু করা যাবে না। এটা প্রিন্সিপাল হচ্ছে বেনিফিশিয়েন্স। দেন কনফিডেন্সিয়ালি বলেছি আমরা। কনফিডেন্সিয়ালিটি কি? এটা খুবই স্বাভাবিক বিষয়, কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা। হ্যাঁ, সো বেসড অন দ্য লয়ালটি এন্ড ট্রাস্ট, রোগীর যে কোনো ধরনের তথ্য এটা আপনার কাছেই থাকবে, অন্য কারো কাছে যাবে না, নট ইভেন দ্য ফ্যামিলি মেম্বার্স। আপনি পরিবারে গিয়ে শেয়ার করলেন আজকে তো একটা রোগীর এটা করে আসছি, রোগীটা এটা করে, রোগীর এই সমস্যা ছিল, নো, বলা যাবে না। মেনটেন দ্য কনফিডেন্সিয়ালিটি অফ অল পার্সোনাল মেডিকেল অ্যান্ড ট্রিটমেন্ট ইনফরমেশন, সবকিছুর আপনার কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে। ইনফরমেশন টু বি রিভিলড ফর দ্য বেনিফিট অফ দ্য পেশেন্ট এন্ড হোয়েন ইথিক্যালি। হ্যাঁ, কখনো কখনো লিগালি যদি সে আপনার হচ্ছে যে করার মতো, শেয়ার করার মতো হয়, তখন সেক্ষেত্রে শেয়ার করতে পারবে আর কি আপনি। এরপরের প্রিন্সিপাল হচ্ছে নন ম্যালফিশিয়েন্স, টু ডু নো হার্ম। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে অ্যাবভ অল ডু নো হার্ম। আপনি ভালো করতে পারলেন না, অসুবিধা নাই, কিন্তু ক্ষতি করা যাবে না। এইটা হচ্ছে পয়েন্ট এখানে, ভেরি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, যে আপনি রোগীর ভালো করতে না পারলেও অ্যাটলিস্ট কি করা যাবে না? ক্ষতি করা যাবে না। রোগীর ক্ষতি হয় এমন কোনো কিছু করা যাবে না। ঠিক আছে, সো টু ডু নো harm, এই পয়েন্টটা very important। হ্যাঁ, make sure that the procedure does not harm the patient or others in society. When intervention undertaken by physician create a positive outcome while also potentially doing harm is known as double effect. অর্থাৎ আপনি যখন একটা ভালো কাজ করতেছেন, ধরেন আপনি একটা এক্সট্রাকশন করতেছেন, ঠিক আছে, হ্যাঁ, তো এই এক্সট্রাকশন করতে গিয়ে আপনি এই রোগীর একটা উপকার করতেছেন, যে তার এই এক্সট্রাকশন না করলে এটা থেকে ইনফেকশন হয়ে অ্যাবসেস হয়ে বহুত কিছু হয়ে যেতে পারতো। ঠিক আছে, while also potentially doing harm, এরকমটা হতে পারে যে এই দাঁতটা সেললে যে আপনার কিছু সমস্যা হইতে পারে, এগুলোকে বলা হয় ডাবল ইফেক্ট। সো নন ম্যালফিশিয়েন্স এর সাথে মনে রাখতে হবে দেয়ার মে বি সামথিং কল্ড ডাবল ইফেক্ট। ডাবল ইফেক্ট মানে হচ্ছে একই সাথে একটা কাজ রোগীর ভালো হতে পারে, ওই কাজটাই আবার রোগীর জন্য খারাপ হইতে পারে। এটা ঠিক আছে, যেমন এখানে বলছে যে ডাইং পেশেন্টকে মরফিন দেওয়া, যে রোগীটা মরে যাচ্ছে তারা মরফিন দিলে সে দ্রুত মারা যাবে, তার রেসপিরেটরি ডিপ্রেশন হয়ে, যে কষ্টটা তাড়াতাড়ি কমে গেল। ইয়েস, পেইন এন্ড সাফারিং হোয়াইল হ্যাসেনিং দ্য ডিমাইজ থ্রু দ্য সাপ্রেশন অফ দ্য রেসপিরেটরি ড্রাইভ। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় ডাবল ইফেক্ট। নাও কাম টু ইকুইটি অফ জাস্টিস। আমাদের এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমরা কখনোই কোনো রোগীর ক্ষেত্রে পার্শিয়ালিটি করব না। ঠিক আছে, সকল রোগীকে সমান চোখে দেখতে হবে।
Okay, this is equity. Okay, fair and equal distribution of the scarce health resource. আপনার এই রোগীর ক্ষেত্রে আমি এই ক্যান্সারের এই অপারেশন করব, ওই রোগীর ক্ষেত্রে ওই অপারেশন করব, ঠিক আছে? তাহলে এটা ইকুইটি আর জাস্টিসের ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, একই রোগের জন্য আপনি এক ধরনের চিকিৎসা একজনের ক্ষেত্রে করলেন, আরেকজনের ক্ষেত্রে আরেক চিকিৎসা করলেন, তাহলে ইকুইটিটা হইলো না, ঠিক আছে? হ্যাঁ, আপনার কাছে আসলো যে এই রোগীর এই চিকিৎসা করলে আমি কিছু পার্সোনাল বেনিফিট পাবো, এই চিন্তা কখনো করা যাবে না, ঠিক আছে? তাহলে আপনার হাতে থাকা সীমাবদ্ধ যে লেভেল আছে বা আপনার হাতের মধ্যে যতটুকু করতে পারেন রোগীর জন্য, আপনি চেষ্টা করুন সকল রোগীর জন্য সেই জাস্টিসটা মেনটেন করতে। তাহলে এই ইথিক্স গুলো, এই যে মেডিকেল ইথিক্স গুলো, এগুলো আসলে একটা প্রসেসের মধ্য দিয়ে আজকের এই পজিশনে আসছে, ঠিক আছে? এরকম ইথিক্যাল কোর্স, দেয়ার আর লট অফ কোর্স লাইক যে হিপোক্রেটিক ওথ থেকে শুরু করে, হ্যাঁ, তারপর নিউরেমবার্গ কোড, তারপর হচ্ছে জেনেভা ডিক্লারেশন, হেলসিঙ্কি ডিক্লারেশন, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে ইউডি, হ্যাঁ, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোড অফ মেডিকেল ইথিক্স, এরকম অনেকগুলো কোড এই পর্যন্ত আসছে, ঠিক আছে? এর মধ্যে খুবই জনপ্রিয় হচ্ছে হিপোক্রেটিক ওথ, হ্যাঁ, আর্লিয়েস্ট ডকুমেন্ট, মেডিকেল ইথিক্স এর সবচেয়ে পুরাতন যে ডকুমেন্ট এখন পর্যন্ত আছে সেটা হচ্ছে এই হিপোক্রেটিক ওথ। এটা হচ্ছে সেই 5 শতাব্দীতে, ঠিক আছে? এই এটা মূলত হয়েছে হিপোক্রেটিক ওথটা হয়েছে, হ্যাঁ। আমরা যখন হচ্ছে যে কোনো যারা ডাক্তার হয় নতুন করে ইন্টার্ন যখন শপথ নেয় ডাক্তার হিসেবে, তখন আমরা হিপোক্রেটিক ওথটাকে দেখি, তাই না? আমরা দেখবো একটু পরে। এছাড়া যে নিউরেমবার্গ কোড, এটা একটা আছে, এটা হচ্ছে যে বিভিন্ন অ্যানিমেল মডেল থেকে পরবর্তীতে হয়েছে, 1948 সালে হয়েছে। এরপর অবশ্য অনেকবার এটাকে মডিফাই করা হয়েছে, হ্যাঁ। এগুলা রিসার্চের ক্ষেত্রে বেশি ইউজ হয়। তারপরে জেনেভা ডিক্লারেশন ছিল একটা, WMA, যেটা ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন জেনারেল অ্যাসেম্বলিতে 1948 সাল থেকে এরপর 2006 পর্যন্ত অনেকবার মডিফিকেশন হয়েছে, হ্যাঁ। তো এটা হচ্ছে যে জেনেভা কোড, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের এই যে যখন আমরা ডক্টর হিসেবে নতুন করে এন্ট্রি করি, ডাক্তারদের শপথ, এই শপথটা একটু দেখে রাখবেন, এটা থেকে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ। আমরা সবাই জানি as only place to consecrate my life to the service of humanity, I will give my teachers and the respect and gratitude that is, এটা আপনার BMDC এর ওয়েবসাইটেই পাওয়া যায়, সার্চ দিলেই পাবেন। I will practice my profession with conscience and dignity. The health of my patient will be my first consideration. I will maintain all by the means of power. My colleagues will be my sisters and brothers. So এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে যে এই যে আরেকটা হেলসিঙ্কি ডিক্লারেশন, হেলসিঙ্কি থেকে আসছে, হ্যাঁ। এটাও আপনার অনেকবার রিভিশন হয়েছে 2008 পর্যন্ত, হ্যাঁ। এটারও কয়েকটা ভালো দিক খারাপ, এগুলো পরীক্ষা খুব বেশি ডিটেলস আসে না, আমি জন্য ড্রেসে যাচ্ছি না। আনএথিক্যাল অ্যাক্ট বলে একটা কথা, মানে কোন কাজগুলো আনএথিক্যাল, যেমন অ্যাডভার্টাইজিং, কোনো কিছুর অ্যাডভার্টাইজ করা যাবে না রোগীর কাছে। তারপর হচ্ছে পেটেন্ট এন্ড কপিরাইট, হ্যাঁ, নকল করা যাবে না কোনো কিছু। রানিং অ্যান ওপেন শপ, ডাক্তার নিজে একটা ঔষধের দোকান বা হচ্ছে যে অ্যাপ্লায়েন্সের দোকান ডাক্তার নিজে চালাতে পারবে না, সে অন্য কাউকে দিয়ে চালাতে পারবে, সেটা ঠিক আছে, হ্যাঁ। কমিশন রিবেটস, তারপর হচ্ছে সিক্রেট রেমিডিস, হিউম্যান রাইটস, ইউথানাসিয়া হচ্ছে ওই যে ওইটা আর কি, যে মৃতপ্রায় রোগীকে মানে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, এতে রোগীর কষ্ট কমবে, কিন্তু এটা ইথিক্যালি সাপোর্টেড না, ঠিক আছে? ইউথানাসিয়া হচ্ছে সেটা যেটা আমরা বলছিলাম একটু আগে, যে মরে যাবে তাকে ঔষধ দিয়ে মেরে ফেলা, ঠিক আছে? এটা ইউথানাসিয়া। মিসকন্ডাক্ট আছে কিছু, যে রেগুলেশন গুলো ঠিক মতো না মানা, ভায়োলেট করা, অ্যাডাল্টারি, তারপরে হচ্ছে আপনার কোর্ট অফ ল যেটা, এটা কনভিন্স করা, তারপর হচ্ছে সেক্স ডিটারমিনেশন টেস্ট করা, এগুলো সব মিসকন্ডাক্ট, এগুলো করা যাবে না, ঠিক আছে? তাহলে ইথিক্স এর জায়গাটা একটু খেয়াল রাখবেন। কিছু কথা আমি বলেছি খুব শর্টলি বলেছি, এগুলো অনেক ওয়াপেন ইন্ডিয়ার, এগুলো অনেক বেশি বিস্তারিত কথা বলার সুযোগ আছে, বাট আমি জাস্ট পরীক্ষার জন্য যতটুকু জানতে হবে আপনাদের অতটুকু নিয়ে কথা বলেছি। নাও কাম টু দ্য কনসেন্ট। কনসেন্ট কি, হোয়াটস নিডেড ইন ইনফর্ম কনসেন্ট। সবার আগে আমরা জানি কনসেন্ট কি। কনসেন্ট হচ্ছে একটা রোগীর কাছ থেকে আপনি সম্মতি নেওয়া, যে আপনি রোগীর এই চিকিৎসাটা করবেন, এটা মেডিকেল ট্রিটমেন্ট হতে পারে, সার্জিক্যাল ট্রিটমেন্ট হতে পারে, তাহলে ওই কনসেন্ট আপনাকে নিতে হবে। কনসেন্ট এর ক্ষেত্রে কয়েকটা বিষয় তাকে খোলাসা করতে হবে। এক নম্বর হলো ডায়াগনোসিস, আপনার রোগটা হচ্ছে এইটা, আপনার ক্যান্সার হয়েছে,
ঠিক আছে। সো ডায়াগনোসিসটা যেটা সেটা আগে মানে পেশেন্টকে বলা, তারপর হচ্ছে দ্য নেচার এন্ড পারপাস অফ দ্য প্রপোজ ট্রিটমেন্ট অর প্রসিডিওর, এই ডায়াগনোসিসের সাথে কোন চিকিৎসাটা রোগীর জন্য ভালো হবে, ঠিক আছে, সেই চিকিৎসাটা কি, কিভাবে আপনি করবেন সেটা তাকে বুঝায় বলা। দ্য রিস্ক এন্ড বেনিফিট অফ দ্য প্রপোজ ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টটা করলে কি সুবিধা কি অসুবিধা, এই অপারেশনটা করলে আমাদের এই সুবিধা আছে এবং অপারেশনের সময় এই জটিলতা হতে পারে, এটা পেশেন্টকে বুঝায় বলা। অল্টারনেটিভ অবশ্যই বুঝায় বলতে হবে যে এই অপারেশন না করে আমরা অন্য কি কি করতে পারি, অপারেশন ছাড়াও চিকিৎসা করা যেতে পারে, অপারেশন করেও করা যেতে পারে। সামটাইম আমরা জানি যে নো ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট, কোনো কিছু না করাটাই বেস্ট ট্রিটমেন্ট। ধরেন একটা বাচ্চার বয়স 8 বছর 10 বছর, পেশেন্টের একটা ফাইব্রোসিয়াস লেশন হয়েছে জতে, তাহলে এই চিকিৎসা কি আমরা এখন করব না, বরং এটা করলে কি হবে, ওই লেশনটা আরো অ্যাক্টিভ হয়ে যাবে, হাইপার অ্যাক্টিভ হয়ে গিয়ে তখন বিশাল সোয়েলিং তৈরি করবে, ফাংশনাল ইন্টারফারেন্স করবে, তাই না? তো এই জন্য সামটাইম নো ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। সার্জারি করাটাই সবসময় ক্রেডিট না, অলওয়েজ রিমেম্বার, ঠিক আছে? যেহেতু আমরা ভাই বোন সবাই সার্জন, তাহলে সার্জারি করাটাই কিন্তু সবসময় ক্রেডিট না। সামটাইম ডুইং নাথিং ইজ দ্য বেস্ট থিং or best treatment for the patient. ওকে, কিছুই করলেন না, এটাই হচ্ছে রোগীর জন্য সবচেয়ে ভালো চিকিৎসা, বরং কিছু করলে আরো খারাপ হইতো, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট থিং। তাইলে অল্টারনেটিভ গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, বা রিস্ক এন্ড বেনিফিটস অফ অল্টারনেটিভ। এই অল্টারনেটিভ গুলোর কি কি রিস্ক এন্ড বেনিফিট আছে, কেন আপনি এটা করতেছেন না, কেন তাকে আপনি প্রপোজ ট্রিটমেন্ট দিচ্ছেন এইটা কেন, সেটা আপনাকে বুঝাই বলতে হবে। এবং যদি চিকিৎসা না করায় রোগী, যেটা করছেন সেটা প্রপোজড এবং অল্টারনেট কোনোটাই রোগী করবে না, যদি না করে কোনোটাই, তাহলে কি সমস্যা হবে। তাহলে এই প্রত্যেকটা জিনিস বলার পরে পেশেন্ট ক্যান গিভ দা কনসেন্ট। হু ক্যান কনসেন্ট, একটা কনসেন্ট আপনাকে কে দিতে পারবে, ঠিক আছে? পেশেন্ট দিতে পারবে, এটা হলো মেইন পারসন রেসপন্সিবল ফর দ্য কনসেন্ট, সে হচ্ছে পেশেন্ট ইটসেলফ, মানে নিজে, ঠিক আছে? ইফ পেশেন্ট ইজ অ্যাডাল্ট অ্যান্ড ইম্পেয়ার্ড অ্যান্ড কম্পিটেন্ট, ঠিক আছে? তাইলে তারপরে বলছে হেলথ কেয়ার পাওয়ার অফ অ্যাটর্নি অর লিগ্যাল গার্ডিয়ান, যেটা সে দিতে পারবে। পেশেন্ট অজ্ঞান, লিগ্যাল গার্ডিয়ান কেউ নাই, তখন কে দিবে, তখন দিবে এই যে এটা স্যাচুরেট, আপনার হচ্ছে যে সরোগেটস, এরা দিবে। এরা কারা? এরা হচ্ছে যে প্রায়োরিটির ভিত্তিতে এরা পেশেন্টের বউ, স্পাউস, ঠিক আছে? হ্যাঁ, যদি না সেপারেটেড না হয়, সেটা বউ হতে পারে, জামাই হতে পারে। তারপরে চাইল্ড, অ্যাডাল্ট চাইল্ড অফ দ্য পেশেন্ট, চাইল্ডের বয়স 18-এর উপরে হইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, যদি মোর দেন ওয়ান চাইল্ড, দেন কনসেন্ট অফ দ্য মেজরিটি, ঠিক আছে, সে দিবে। তারপর হচ্ছে পেশেন্ট অফ দ্য প্যারেন্ট অফ দ্য পেশেন্ট, বাবা মা। তাহলে 1 নম্বরে হচ্ছে স্ত্রী সবার আগে অধিকার বা স্বামীর অধিকার, তারপরে বাচ্চা, তারপরে হচ্ছে বাবা মা, এটা খেয়াল রাখতে হবে কনসেন্টের ক্ষেত্রে। ইফ দ্য প্যারেন্ট ইজ আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল যদি হয়, তখন সেক্ষেত্রে আবার অন্য হিসাব আসবে। তারপরে হচ্ছে বাবা মার পরে হলো ব্রাদার সিস্টার, ভাই, ঠিক আছে? তাহলে যদি পেশেন্ট অজ্ঞান থাকে, হ্যাঁ, পেশেন্টের হচ্ছে যে আপনার কে দিবে এই ক্ষেত্রে, স্পাউস, চাইল্ড, প্যারেন্ট, ব্রাদার সিস্টার। এরাও যদি না থাকে তখন ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে? ক্লোজ ফ্রেন্ড অফ পেশেন্ট দিতে পারে। ওকে, তারপরে আসি আমরা রিসার্চ ইথিক্স। তাহলে আমরা ইথিক্স ইন প্র্যাকটিস, যেটা বললাম, এটা হলো ইথিক্স ইন প্র্যাকটিস। ওকে, এখন হচ্ছে রিসার্চ ইথিক্স। আমরা গবেষণার ক্ষেত্রেও ইথিক্স খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা আপনাদের সিলেবাসে আছে, সেজন্য এটা নিয়ে আসতে হয়েছে এখানে, রিসার্চ ইথিক্স। তাইলে যখন আমরা গবেষণা করি, কোনো গবেষণার ক্ষেত্রে এই ইথিক্সটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি একটা বিষয় নিয়ে গবেষণা করবেন, ধরেন আপনি গবেষণা করবেন যে পান খেলে ক্যান্সার হয় কি হয় না, এই গবেষণা করবেন, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কিছু ইথিক্স আপনাকে মানতে হবে। একটা রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে প্রিন্সিপালস অফ ইন রিসার্চ ইথিক্স, এটার কিছু মানে সোশ্যাল ভ্যালু আছে এবং কিছু সায়েন্টিফিক ভ্যালিডিটি। অর্থাৎ আপনি যখন রিসার্চ করবেন, হ্যাঁ, দ্য স্টাডি শুড হেল্প রিসার্চার ডিটারমাইন হাউ টু ইমপ্রুভ পিপল হেলথ অর ওয়েলবিং। আর সায়েন্টিফিক ভ্যালিডিটি হচ্ছে রিসার্চার শুড বি এক্সপেক্টেড টু প্রডিউস ইউজফুল রেজাল্ট এন্ড ইনফরমেশন। আপনি এমন একটা রিসার্চ করলেন যার আসলে কোনো ভিত্তি নেই, এবং এটা করে আলটিমেটলি খুব বেশি লাভ হবে না, সোশ্যালি মানুষ খুব বেশি উপকৃত হবে না, তাহলে ওই রিসার্চ করার দরকার নেই, ঠিক আছে? তাহলে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তো রিসার্চ ইথিক্স এর ক্ষেত্রেও সেম, এরকম অনেকগুলো ইথিক্যাল ডিক্লারেশন আছে, ইথিক্যাল কোড আছে,
সেখানে যে আপনার হচ্ছে নিউরেমবার্গার কোড, তারপরে হচ্ছে যে হেলসিঙ্কি ডিক্লারেশন, এগুলো রিসার্চের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো 3টা পার্ট ছিল হেলসিঙ্কি ক্ষেত্রে, এটা অত ভিতরে জটিল করার দরকার নেই। আপনি সিম্পলি কয়েকটা ইথিক্স এর নাম মনে রাখবেন, রিসার্চ ইথিক্স, ঠিক আছে। 1 নম্বর হলো ফেয়ারফুল সাবজেক্ট সিলেকশন। আপনার যে সাবজেক্টটা সিলেক্ট করবেন সেটা যেন আপনার ফেয়ার হয়, সেটা যেন আপনার কি বলবো, যে কাউকে কারো কোনো ক্ষতি না হয়, কোনো সমাজের, কোনো মানুষের, কোনো প্রাণীর, কোনো সাবজেক্টের যেন ক্ষতি না হয়। সো ফেয়ার সাবজেক্ট সিলেকশন করতে হবে। আপনার যেই বডি লাগবে সেই বডিটাই আপনি নেবেন, অন্য কোনোটা না। তারপরে ফেভারেবল রিস্ক এন্ড বেনিফিট রেশিও, ঠিক আছে। আপনি যেই রিসার্চটা করবেন সেই রিসার্চ থেকে সোসাইটি কতটা উপকার পাবে সেটা হচ্ছে আপনার বেনিফিট, তাই না? কিন্তু এটা করতে গিয়ে আপনি কতটা রিস্কে ফেলতেছেন ওই সোসাইটিকে, এই জিনিসটা চিন্তা করতে হবে। যদি রিস্কের থেকে বেনিফিট বেশি হয় দেন ইউ ক্যান প্রসিড। সো রিস্ক বেনিফিট রেশিওটা আপনাকে চিন্তা করতে হবে। দেন ইন্ডিপেন্ডেন্ট রিভিউ হইতে হবে, ঠিক আছে। যে আমরা একটু পরে দেখব ইথিক্যাল রিভিউ। আপনার এই রিসার্চের ক্ষেত্রে ইথিক্সটা রিভিউ করার জন্য আলাদা একটা বডি থাকবে, যারা আপনার এই রিসার্চের ইথিক্যাল দিকটা দেখবে, যে ইথিক্যালি আপনার এই রিসার্চটা ভ্যালিড কিনা। যদি ভ্যালিড না হয় তাহলে তারা কিন্তু এটাকে ক্যান্সেল করে দিতে পারবে, ঠিক আছে, এটাকে অমিট করে দিতে পারবে। সো ইন্ডিপেন্ডেন্ট রিভিউ একটা গ্রুপ লাগবে, এটা ইম্পর্টেন্ট। তারপরে কনফিডেন্সিয়ালিটি, ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন একটা রিসার্চ করতে যাবেন, আপনার সাবজেক্ট যারা হবে, রিসার্চের ভ্যারিয়েবল যারা হবে, তাদের ক্ষেত্রে আপনার কনফিডেন্সিয়ালিটি, ওই রিসার্চের ইনফরমেশন আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না উইদাউট দ্য প্রপার কনসেন্ট অফ দ্য কি পার্টিসিপেন্ট। আপনার রিসার্চে যারা পার্টিসিপেট করবে, হ্যাঁ, সেই পার্টিসিপেটে যারা পার্টিসিপেট করবে সবার কনসেন্ট লাগবে আপনার রিসার্চ করার ক্ষেত্রে। সবার কাছ থেকে আলাদা কনসেন্ট পেপারে সই নিতে হবে আপনাকে, ঠিক আছে, ইনফর্ম কনসেন্ট নিতে হবে। সো এই ইনফরমেশন গুলো কোথাও যাবে না, কারো কাছে লিক হবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, সো সেক্ষেত্রে ইনফর্ম কনসেন্ট নিতে হবে আপনাকে। সাবজেক্ট যার কাছ থেকে কনসেন্ট নেবেন সে অবশ্যই মেন্টালি কনফিডেন্ট হইতে হবে, মানে সে পারমিশন দেওয়ার মতো কম্পিটেন্ট হইতে হবে। রিসার্চার মাস্ট বি ফুল ডিসক্লোজার, আপনাকে সবকিছু সুন্দর করে খুলে বলতে হবে যে আপনি কেন এই রিসার্চটা করতেছেন, আপনার রিসার্চের উদ্দেশ্য কি সেটা। সাবজেক্ট মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য রিসার্চার টেল দেম, ঠিক আছে। হ্যাঁ, আপনি যা বলছেন সেটা আপনার যেই পার্টিসিপেন্ট সে বুঝছে কিনা সেটাও আপনাকে কনফার্ম হইতে হবে। দ্য সাবজেক্ট ডিসিশন টু পার্টিসিপেট মাস্ট বি ভলেন্টারি, সে নিজ উদ্যোগে সেলফ কি বলবো উদ্যোগে সে আপনার রিসার্চে সম্মতি প্রদান করবে। এখানে কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স যেন কাজ না করে, ঠিক আছে। আর একটা হচ্ছে এনরোল সাবজেক্ট, যে সাবজেক্টটা আপনার রিসার্চে সম্মতি দিচ্ছে তার প্রতি অলওয়েজ রেসপেক্টফুল থাকতে হবে। সো এগুলো হচ্ছে কি মোটামুটি ইথিক্স এর কিছু, রিসার্চের কিছু সিম্পল ইথিক্স, ঠিক আছে। সো এটার কনসেন্ট যখন নেবেন আপনি, তখন আপনাকে পারপাস অফ দ্য রিসার্চটাকে বলতে হবে, কতদিন থেকে আপনি রিসার্চটা করবেন, এটার প্রসিডিউরটা কি, ঠিক আছে, রিস্ক এবং ডিসকমফোর্ট কি হইতে পারে, কনফিডেন্সিয়ালিটি এক্সটেন্ড কতটুকু, সে কতটুকু কনফিডেন্সিয়াল রাখতে পারবেন আপনি, বেনিফিট যেটা তার বেনিফিট, এবং অলওয়েজ কম্পেনসেশন ইনজুরি, হ্যাঁ, ইনজুরি হলে সেটা কম্পেনসেশন আপনি তাকে দিবেন সেটা, ঠিক আছে। আর রিসার্চ কনসেন্ট দেওয়ার ক্ষেত্রে এখানে ব্যাপার হচ্ছে কতটুকু, 12 বছর, মানে বাচ্চার বয়স কত, 12, এটা ইন্টারন্যাশনাল কোড, বাংলাদেশে বলে 18, হ্যাঁ। তারপর হচ্ছে গিভেন বাই প্যারেন্ট, গার্ডিয়ান, ফ্রেন্ড, যদি 12 বছর বা 18 বছরের নিচে হয় বা আনকনসাস থাকে তাহলে সেক্ষেত্রে প্যারেন্ট, গার্ডিয়ান, ফ্রেন্ড যারা দিতে পারে তারা দিবে। ইট গিভেন ফ্রিলি, ভলান্টারিলি, কোনো ধরনের কোনো ফোর্স থাকবে না, উইদাউট দ্য ফিয়ার, ফোর্স এন্ড ফ্রড। ইট ইজ আ রিটেন কনসেন্ট, অবশ্যই হাতে লিখিত থাকতে হবে এবং সাইন থাকতে হবে, ইভেন দো গার্ডিয়ান বা অ্যাটেন্ডেন্টের সাইন থাকতে হবে। নন রিটেন কনসেন্ট ইজ ফর্মালি ডকুমেন্ট অর উইটনেসড বাই 2 উইটনেস, এই যে দুইজন উইটনেসের সাক্ষী আপনার সেখানে লাগবে, ঠিক আছে। এবং আপনার এই রিসার্চ ওয়ার্ক আমরা বলেছি যে একটা রিভিউ বোর্ড থাকবে বা কমিটি থাকবে, এটা প্রত্যেক দেশে প্রত্যেক ইনস্টিটিউটে আছে ইথিক্যাল রিভিউ কমিটি বা ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড বা IRB বলে, 4 রকম আছে আর কি ইথিক্যাল রিভিউ করার জন্য বোর্ড। এর মধ্যে ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড আছে একটা,
যেটা আপনি যে ইনস্টিটিউটে করবেন সেই ইনস্টিটিউটের যে বোর্ড আছে সেই বোর্ড থেকে পারমিশন লাগবে আপনার। হ্যাঁ, এই আইআরবি বা ইথিক্যাল রিভিউ বোর্ড যেটা থাকবে এটার রেসপন্সিবিলিটি কি, সে হচ্ছে একটা কম্পিটেন্ট রিভিউ করবে আপনার প্রটোকল কি জিনিস বা প্রপোজাল কি জিনিস, আপনি যে রিসার্চটা করবেন তার একটা শর্ট সামারি আপনি শুরুতেই এই বোর্ডের কাছে প্লেস করবেন যে আমি এই রিসার্চ করব, আমার রিসার্চের ধরন এমন, আমার স্যাম্পল স্যাম্পল সাইজ এরকম, আমি এইভাবে স্যাম্পলিং করব, আমার এই স্যাম্পলিং এর ক্ষেত্রে কেউ কোনো মানে কোনো কোন কোন রিস্ক আছে এই জিনিসগুলো সব ডিসক্লোজ করবেন তাদের কাছে। ঠিক আছে, তারা একটা কম্পিটেন্ট রিভিউ করবে আপনার এই প্রপোজালটার উপর। ঠিক আছে, তারপর এনশিওর এক্সিকিউশন ফ্রি অফ বায়াস এন্ড ইনফ্লুয়েন্স। ঠিক আছে, তারা তাদের মতামতটা দিবে হচ্ছে কি ফ্রি অফ বায়াস। হ্যাঁ, আমার বন্ধু রিসার্চ করবে, আমি কি আটকায় রাখবো? হ্যাঁ, এই বায়াসনেস গুলো থাকা যাবে না, কোনো ইনফ্লুয়েন্স থাকা যাবে না। ঠিক আছে, প্রোভাইড অ্যাডভাইস টু দ্য রিসার্চার। হ্যাঁ, রিসার্চারকে প্রয়োজনীয় সে অ্যাডভাইস দিবে যে আপনার এখানে এই কারেকশন লাগবে, ওই কারেকশন লাগবে, এবং সেখানে অনেকজন পার্সন থাকবে, কম্পোজিশন 8 থেকে 12 জন মেম্বার থাকে, সাধারণত একজন চেয়ারপারসন থাকে, একজন মেম্বার সেক্রেটারি থাকে মানে এই বোর্ডের মধ্যে, এবং আপনি সেখানে গিয়ে প্রেজেন্ট করবেন। হ্যাঁ, 1 to 2 মেডিকেল সায়েন্টিস্ট, তারপর হচ্ছে ইনস্টিটিউট থেকে 2-1 ক্লিনিশিয়ান, লিগ্যাল এক্সপার্ট লাগবে, সেক্ষেত্রে একজন রিটায়ার্ড জাজ মূলত থাকে, তারপরে 1 সোশ্যাল সায়েন্টিস্ট আর রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ, নন গভর্নমেন্ট ভলান্টারি অর্গানাইজেশন থেকে সোশ্যাল অ্যাক্টিভিটিস যাদেরকে আমরা বলি, তারপরে হচ্ছে একজন থাকবে ফিলোসফার বা এথিসিস্ট যারা, তারপর হচ্ছে লে পার্সন থাকে। লে পার্সন মানে হলো ওই পেশেন্ট থেকে বা কমিউনিটি থেকে একজন পাবলিক, সিম্পল একজন পাবলিকও থাকতে পারে। ঠিক আছে, অথবা ওই যেই ধরনের রোগীর উপর কাজ করা হবে সেই ধরনের একজন রোগী থাকতে পারে। ঠিক আছে, ইথিক্যাল বোর্ডের মধ্যে, তাহলে তারা সবাই মিলে একে ইথিক্যাল একটা দিবে। এবার আসেন প্লাগিয়ারিজম। রিসার্চ ইথিক্যাল আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্লাগিয়ারিজম। প্লাগিয়ারিজম আমরা সবাই মোটামুটি শব্দটা জানি যে কপিং আদার ওয়ার্ক, অন্যের কাজ নিজের বলে চালায় দেওয়া, এটাকে বলে কি plagiarism. So plagiarism is an act of fraud. It include কি stealing and passing of others ideas and words as one's own, তার নিজের বলে চালায় দেওয়া। ঠিক আছে, using other production without crediting, ক্রেডিট না দেওয়া। হ্যাঁ, আপনি একটা সিম্পল একটা রিসার্চ ওয়ার্ক করতেছেন, এটা বেসিক্যালি আরেকজনটা কপি করছেন এখানে, কিন্তু তাকে কোনো ক্রেডিট দেন নাই, সাইটেশন করেন নাই। ঠিক আছে, গিভিং ইনকারেক্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য সোর্স অর কোটেশন, এমন সোর্স অর কোটেশন দিয়ে রাখছেন এগুলো অ্যাকচুয়ালি সবই ফ্রড। ঠিক আছে, সো এগুলো সব প্লাগিয়ারিজম। প্লাগিয়ারিজম কয়েকভাবে হতে পারে, এটা ডেলিবারেট, অ্যাক্সিডেন্টাল, ইন্টেনশনাল। ডেলিবারেটটা যেটা, এটা কি, এটা হচ্ছে যে ইনঅ্যাকুরেট ইনফরমেশন দিবেন। হ্যাঁ, এমন ইনফরমেশন দিবেন মেকিং ইট পসিবল টু ফাইন্ড হিম, কই থেকে নিছেন, এটা এমন সোর্স দিয়ে রাখছেন যেটা আসলে এইসব সোর্স না। এরপরে অ্যাক্সিডেন্টাল প্লাগিয়ারিজম হচ্ছে যেটা হয়, এটা হচ্ছে আপনি দিয়েছেন বাট আপনি জানতেন না আসলে এটা এভাবে আরেকজনের প্রোডাক্ট, which where one does not understand that type of document is how you use it. আর এটা ইন্টেনশনাল, যেটা সবচেয়ে খারাপ, এটা হচ্ছে যে ডাইরেক্ট কাট পেস্ট। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত নিয়ে এটা এখানে তুলে দিছেন, এটা হচ্ছে ইন্টেনশনাল প্লাগিয়ারিজম। সো এই প্লাগিয়ারিজম গুলোকে কিভাবে প্রিভেন্ট করা যায় বা অ্যাভয়েড করা যায়, এক নম্বর হলো প্রপার সাইটেশন। আপনাকে সুন্দর করে সাইটেশন দিতে হবে যে এইখান থেকে এই পর্যন্ত আমি এই জায়গা থেকে এই একটা সাইটেশন লেখার একটা ওয়ে আছে, ওই প্রপার সাইটেশনটা আপনাকে মেনটেন করতে হবে, তাহলে প্রপার সাইটেশন লাগবে, এটা একটা। তারপরে ইউটিলাইজিং টুলস প্রোভাইডেড বাই দ্য ইনস্টিটিউশন প্লাগিয়ারিজম প্রিভেন্ট করার জন্য আপনাকে আগেই, হ্যাঁ, রিভিউ বোর্ড আপনাকে আগেই কিছু টুলস দিয়ে দিবে যে আপনি এই সোর্স ইউজ করতে পারেন, এটা করতে পারেন, তাহলে এই টুলস গুলো ইউজ করা। তারপর হচ্ছে টিচিং, প্লাগিয়ারিজম সম্পর্কে সচেতন করা রিসার্চারকে আগেই। হ্যাঁ, এটা মাস একটা টিচিং প্রোগ্রাম লাগবে। আর হচ্ছে আইন তৈরি করা, প্লাগিয়ারিজমের বিরুদ্ধে আইন লাগবে, আইন করে বন্ধ করতে হবে প্লাগিয়ারিজমটাকে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের সেশন। এই টপিকটা আমরা আগেই বলছি, এটা আসলে একটা ওয়াইড ইন্ডেড টপিক, এটার অনেক ব্যাপ্তি বিস্তৃতি আছে, কিন্তু আমরা খুব কোইনসাইজড ওয়েতে এবং খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি এটাকে। হ্যাঁ, যে হোয়াট ইজ দ্য